সেটাতে ডেভেলপমেন্ট হবে। আর যদি গ্রোথ হয় বাট আমাদের করাপশন কমাতে না পারি তাহলে কিন্তু আবার ডেভেলপমেন্টটা ওই হারে হবে না যে হারে গ্রোথ হবে। এই জিনিসগুলো আর কি কনসিডার করতে হবে। এখানে এটাই বলছেন যে একজন ইকোনমিস্ট প্রফেসর মাইকেল টুডারো যে ডেভেলপমেন্ট শুড ইনভলভ দ্য ফলোইং অবজেক্টিভস, যেটা আমরা প্রথমে বললাম, টু ইনক্রিজ দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড ওয়াইডেন দ্য ডিস্ট্রিবিউশন অফ বেসিক লাইফ গুডস, সাস্টেনিং গুডস, অ্যান্ড যেটা বললাম প্রভিশন অফ মোর জবস, বেটার এডুকেশন, গ্রেটার অ্যাটেনশন টু কালচারাল অ্যান্ড humanistic values, all of which will serve not only to enhance the material well-being but also to generate the greater individual and national self-esteem. তার ব্যক্তি এবং জাতির যে একটা আত্মমর্যাদা সেটা বৃদ্ধি পাবে। আমরা হিউম্যানিস্টিক কথাটা আসছে এখানে, যে মানবাধিকার চিন্তা করতে হবে, যারা দাঁড়িয়ে ধরে মারা যাবে না, যে কেউ হ্যারাসমেন্ট হতে পারবে না রাস্তাঘাটে, ওই জিনিসগুলো আমাদেরকে এনশিওর করতে হবে ডেভেলপমেন্টের জন্য। টু এক্সপান্ড দ্য রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল choices available to individuals and nations by freeing them from servitude and dependence, not only in relation to the other people and nation states but also to the forces of ignorance and human misery. অর্থাৎ আমি যেটা প্রথমে বললাম যে অর্থনৈতিক এবং সামাজিক চয়েসে তার ফ্রিডম থাকতে হবে, ব্যক্তি এবং জাতীয় পর্যায়ে দুই দিক থেকেই তার এই জিনিসটা থাকতে হবে, যে তাহলে সে হয়তো নেশনের জন্য ভালো কিছু করতে পারবে। তো এটাই ছিল যে আমাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথের ডেফিনিশনটা আমরা পড়লাম, ডেভেলপমেন্ট আমরা ইলাবোরেটলি পড়লাম, যেহেতু এটা একটা ব্রড কনসেপ্ট, যাতে বুঝতে পারো তোমরা এই দুইটার ডেফিনিশন এটুকু জানলেই চলবে। ম্যাম ডেভেলপমেন্টের ডেফিনেশন বলতে কি ম্যাম ওই তিনটাই লিখতে হবে মানে সরাসরি? না, ডেফিনিশন বলতে আমরা ওইটাই বুঝবো ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বুঝি, কিন্তু হয়তো কেউ যদি সময় পায় একটু তিনটা এত ব্রডলি না লিখলেও হয়তো এক লাইন করে লিখে দিল, তাই না? তাহলে হয়তো সে হয়তো একটু সুন্দর গ্রোথটা তার ওয়াইডটা বাড়বে তার। তারপর দেখো এখানে সাস্টেনেবিলিটি একটা কথা আসছে, যে ডেভেলপমেন্ট, গ্রোথ এবং ডেভেলপমেন্টের সাথেই, এটা আমরা হয়তো সিলেবাসে নাই কিন্তু আমরা একটু জানা দরকার। The ability of the environment to survive its use for economic activity, অর্থাৎ এটা সাস্টেনেবল হতে হবে ডেভেলপমেন্টটা। যখন হুট করে আমাদের গ্রোথটা বাড়লো আবার ঠপ করে পরের বছর আবার কমে গেল, তাই না? অনেক সময় অনেক কিছু হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার, তারপর পলিটিক্যাল আনরেস্ট হতে পারে, যেটা আমরা দেখি বিভিন্ন দেশেই হয়, কিন্তু আমাদের দেশে তা না। তো এই জিনিসগুলো যদি হয় হুট করে আবার যদি ডেভেলপমেন্ট বা গ্রোথ ফল করে, তো এটা সাস্টেনেবল না। সাস্টেনেবলটার মানে হচ্ছে যে একটা হয়তো একটা একটু কম বেশি হবে, স্টেডি রেটে যাবে, হয়তো বাড়লেও একটা স্টেডি রেটে বাড়বে, হুট করে অনেক বাড়লো আবার হুট করে কমে গেল, দেন এটাকে আমরা সাস্টেনেবল বলবো না। The ability of the environment to survive its use for economic activity. For economic growth to be sustainable, it must have a neutral effect on the resources. Any resources used must be renewable and there must be no lasting impact on the environment. Why is sustainable development important? While it is important, development is sustainable to ensure that it can endure in the long term and is not built on the exploitation of natural resources that may ruin out in the future. আমরা এখানে বলা হচ্ছে যে আমরা এখন গ্রোথ বাড়ানোর জন্য একটা কিছু করছি যেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভবিষ্যতে এত বেশি ক্ষতি হবে যে আমাদের ওই ডেভেলপমেন্টটাকে অনেক বেশি হ্যাম্পার করতে পারে। তখন হয়তো আমাদের দেখা যাবে লাইফ নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে, তখন এটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলবো না। যে আমরা হয়তো রিসোর্সগুলোকে এমনভাবে ইউজ করব যাতে ভবিষ্যতে আমাদের আগামী প্রজন্মের যারা আসবে তারাও যাতে ওইটার সুফলটা পায়, ওটার কুফলটা যাতে না পায়, যে আমরা রিসোর্সটাকে এমনভাবে ইউজ করলাম আমরা এনজয় করলাম আর ওরা জাস্ট ওটা থেকে যে ব্যাড ইফেক্টগুলো সেটা নিবে। ওই জিনিসগুলো যখন কনসিডার করা হবে ডেভেলপমেন্ট গ্রোথের ক্ষেত্রে, তখন এটাকে আমরা বলবো সাস্টেনেবিলিটি। আমরা যদি আরো একটা সহজ এক্সাম্পল দেই মানুষের ক্ষেত্রে, যে একজন মানুষ যখন শরীরের দিক থেকে বৃদ্ধি পায় বাট সে হয়তো কথা বলা এত সুন্দর বলতে পারে না, তারপর লেখা এত বেশি ডেভেলপ না, তখন এটাকে আমরা বলবো জাস্ট ফিজিক্যাল গ্রোথ, নট ডেভেলপমেন্ট। সে যখন সব দিক দিয়ে তার মানসিকভাবে শারীরিকভাবে সব দিক দিয়ে যখন একজন মানুষ বাড়বে তখন এটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। তো আমরা এখন আসি যে বৈশিষ্ট্যগুলা কি কি, ডেভেলপিং কান্ট্রির বৈশিষ্ট্যগুলা কি কি আমরা যদি দেখি, আমাদের দেশ সাধারণত আমরা বলছি যে আমরা ডেভেলপিং, আগে ছিল আন্ডার ডেভেলপড, এখন ডেভেলপিং স্টেজে গেছে আমাদের দেশ। আমরা এখন যদি সেটা দেখি যে বৈশিষ্ট্যগুলা কি কি একটা ডেভেলপিং কান্ট্রির।
প্রথমে আমরা আসি যে ডেভেলপিং কান্ট্রি বা লেস ডেভেলপড বলতে আমরা কি বুঝি। দেখো এখানে বলা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিজ আর অলসো কল্ড পুর কান্ট্রিজ, সামটাইমস দে আর অফেন কল্ড আন্ডার ডেভেলপড। আমরা এখন আন্ডার ডেভেলপড না, আমরা ডেভেলপিং, আমরা ডেভেলপড হচ্ছে এখন। অ্যাকর্ডিং টু দ্য ইউএন ক্রাইটেরিয়া, এখানে ইউনাইটেড নেশনস এর কিছু বৈশিষ্ট্য অনুসারে, with less than 400 level of per capita income countries are designated as low income countries, and countries with less than 700 per capita income called less developed countries. অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে যে যদি পার ক্যাপিটা ইনকাম অ্যানুয়ালি $400 কম হয় একটা দেশে, তখন এটাকে আমরা বলবো লো ইনকাম কান্ট্রিজ, একেবারেই লো। এবং যখন $750 কম হবে তখন এটাকে বলবো আমরা লেস ডেভেলপড কান্ট্রিজ। আমাদের দেশটা কিন্তু এখানে নাই, আমরা অনেক বেশি আছি, 2000 এর উপরে, 2000 মোর দেন 2500 এর উপরে আমাদের পার ক্যাপিটা ইনকাম ডলারে অ্যানুয়ালি। আমরা এখন ডেভেলপিং এ আছি আর কি, ডেভেলপডের কাছে, ডেভেলপিং থেকে ডেভেলপডের দিকে যাব। আমাদের যে মিশন আছে আমরা দেখি যে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বর্তমান সরকার যে দিচ্ছে, তো আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখি যে লো লেভেল অফ জিএনআই পার ক্যাপিটা ডেভেলপিং কান্ট্রিজ। আমরা যদি অন্যান্য দেশ চিন্তা করি, ওদের পার ক্যাপিটা অনেক বেশি, 50,000, কেউ মোর দেন দ্যাট পার ডলার ইনকাম পার ক্যাপিটা। তো এখানে দেখো দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা যেটা পড়লাম, জিএনপি বা জিএনআই ইনকাম, যেটা ন্যাশনাল পার ক্যাপিটা is often considered to be a good index of the economic welfare of the people in a country. যখন মানুষের ওই ইনকামটা কম থাকে তখন এটাকে আমরা ডেভেলপিং কান্ট্রি বলে থাকি আর কি, বা আমরা যেটা ডেফিনিশনে এতক্ষণ দেখলাম যে লেস ডেভেলপড কান্ট্রি। আমরা যদি নেক্সট বৈশিষ্ট্য আসি, যে আমাদের হাই রেট অফ পপুলেশন গ্রোথ অ্যান্ড ডিপেন্ডেন্সি বার্ডেন। পপুলেশন গ্রোথটা খুব বেশি থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে বা লেস ডেভেলপড কান্ট্রিগুলোতে, 3.5%, 2 থেকে 3.5% এর মধ্যে থাকে। কিন্তু আমরা যদি ডেভেলপ কান্ট্রির দিকে তাকাই, তাদের হয়তো লেস দেন 1%, কোনো দেশে হয়তো নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ তাদের নিজস্ব পপুলেশনই থাকে না, মানে ওদের গ্রোথটা, পপুলেশন ডেন্সিটিটা ওটা কম থাকে। আমাদের দেশে ইন জেনারেল পপুলেশন ডেন্সিটি হচ্ছে তোমার 1125 per square kilometer, 2019 এর ডেটা, ইকোনমিক রিভিউ এর। কিন্তু দেখা যায় যে উন্নত দেশগুলোতে 120, 200, আমি জার্মানিতে ছিলাম পিএইচডি করার জন্য 5 years, তাদের ছিল অ্যারাউন্ড 200 লেস দেন 200 পার স্কোয়ার কিলোমিটার পপুলেশন ডেন্সিটি। কিন্তু আমাদের দেশে অনেক বেশি। আমরা যদি ঢাকা সিটির কথা চিন্তা করি, ইটস আই ডোন্ট নো ম্যাম এখানে 10,000 পার স্কোয়ার। ম্যাডাম এখানে এনাম লেখা আছে, এটা অর্থ কি? কোনটা? এইখানে 3.5 পার অ্যানুয়ালি, পার অ্যানাম, ফার্স্ট ফিউ ডিকেডস, অর্থাৎ কয়েক দশক ধরে যখন এটা অ্যানুয়ালি অর্থাৎ গ্রোথটা সাধারণত অ্যানুয়ালি কাউন্ট করা হয়। পপুলেশন গ্রোথ এবং যে কোনো গ্রোথে আমরা সাধারণত অ্যানুয়ালি কাউন্ট করে থাকি। এবং আমাদের দেশের পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম এখন হচ্ছে $2064, ইউএস ডলার, সরি আমি ভুল বলছিলাম, 2064। এবং আমি একটা ইকোনমিক রিভিউ থেকে দেখে বলছি এটা তোমাদের। এবং আমরা যেটা বললাম যে পপুলেশন ডেন্সিটি হচ্ছে 1125 পার স্কোয়ার কিলোমিটার, 2019 এটা ছিল, 2020 আপডেটটা আমার কাছে নেই। এখন হচ্ছে আমরা যেটা বললাম যে ডিপেন্ডেন্সি বার্ডেনটা বেশি, আমাদের পপুলেশন গ্রোথ বেশি, অর্থাৎ আমরা দেখা যাচ্ছে 10 জন ফ্যামিলি মেম্বার, আমাদের 1 জন আর্ন করে বা 2 জন আর্ন করে, 8 জনই দেখা যায় ডিপেন্ড করে ওদের উপর। আমরা হয়তো করার সুযোগ থাকলেও করতে পারছি না বা করার সুযোগও নেই। এই ডিপেন্ডেন্সি বার্ডেনটা বেশি থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে। হাই ওয়াইড স্প্রেড প্রভার্টি, অর্থাৎ দারিদ্রটাও বেশি। আমরা দারিদ্র বুঝি তো আমরা, তাই না? যে আমাদের যখন খাবারের, যখন কিছু মানুষ একেবারেই খেতে পায় না, যে তার যে বেসিক যে ফুডগুলা দরকার সেগুলা পায় না, তখন আমরা বলবো যে অ্যাবসলিউটলি পুয়ার, অর্থাৎ পভার্টি লেভেল আছে। তো ওই আমাদের দেশে পভার্টিটা
অনেক বেশি আসলে। যে কারণে আমরা ডেভেলপিং বলে, অর্থাৎ আমরা খাবার হয়তো পাচ্ছি, পাইলেও আমাদের যে এডিকুয়েট নিউট্রিশনটা পাচ্ছি না, আবার অনেকে খাবারও পাচ্ছে না, এবং বা তারা যে বাসস্থানে থাকতেছে ওটা জাস্ট বিলো স্ট্যান্ডার্ড বলবো না, অনেক বিলো, যেটা হয়তো মানুষ থাকতেই পারে না, এরকম লেভেলেও মানুষ বসবাস করছে। আমরা দেখি যে ঢাকার বস্তিগুলাতে কি অবস্থা, তাই না? পাইপের ভিতরে মানুষ বসবাস করে থাকে। তো এই জিনিসগুলা যে আমাদের ওয়াইড স্প্রেড পভার্টি, যেটা যে কারণে আমরা ওই ক্যাটাগরিতে আছি, আমাদের দেশের আরো উন্নয়ন দরকার। আমরা গ্রোথ থাকলেও আমাদের হয়তো ডেভেলপমেন্ট ওইভাবে হচ্ছে না। At relatively lower levels of GNP per capita, large income inequalities exist in the developing countries of Asia, Africa and Latin America. যেটা আমরা অলরেডি বললাম, আমরা তো এশিয়ার মধ্যে পড়ি, have resulted in the widespread poverty, যে কারণে আমাদের দারিদ্রটা বেশি, আমাদের ইনকাম ইনইকুয়ালিটির কারণে আমরা অনেকেই অনেক বেশি রিচ, আবার অনেকেই বিলো। হাই ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার, আমাদের এগ্রিকালচারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি। আমরা যখন ডেভেলপড কান্ট্রিতে দেখবো যে ওরা ইন্ডাস্ট্রির উপর বেশি ডেভেলপড। যেহেতু আমরা আমাদের এগ্রিকালচার বেসড কান্ট্রি, বাট আমাদের পাশাপাশি ইন্ডাস্ট্রির দিকেও যেতে হবে, যেটা যাচ্ছে আমাদের দেশ অলরেডি, ইন্ডাস্ট্রিতেও যাচ্ছে, কিন্তু আমরা যদি আরো বেশি মেকানাইজড করতে পারি এগ্রিকালচারটাকে, তখন হয়তো আরো পপুলেশন অন্যদিকে আমরা নিতে পারবো, যেটা আমাদের ডেভেলপমেন্ট আরো বেশি করতে পারবে। অর্থাৎ আমরা যখন এগ্রিকালচারের উপর থেকে মানুষ লেবার ডিপেন্ডেন্সি যেটা কমিয়ে মেশিনারির ইউজটা বেশি করতে পারবো। এখানে দেখো আন্ডার ইউটিলাইজড ন্যাচারাল রিসোর্সেস, অর্থাৎ আমরা দেখি যে এখানে মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ আর রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। আমাদের কিন্তু অনেক ন্যাচারাল রিসোর্স আছে, গ্যাস আছে, আমরা জানি। However, their exploration and exploitation is limited, অর্থাৎ আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি না। আমাদের অনেক কিছু হয়তো কয়লা খনি আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা ওই যে আমাদের মেশিনারির অভাবে, আমাদের টেকনোলজির অভাবে আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি না, বা আমরা ইউজ করতে পারি না ওই জিনিসটা। সামটাইমস ফরেন কোম্পানিজ কন্ট্রোল দেম, যেটা হয়ে থাকে, বিদেশি কোম্পানিগুলো ওটা তুলে ওরা কন্ট্রোল করে ফেলে। জেনারেলি র প্রোডাক্টস আর এক্সপোর্টেড এট লো প্রাইসেস, যেটা আমরা দেখি আমাদের দেশ, অনেক ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ। ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি, যেটা আমরা একটু আগে বললাম যে আন্ডার ইউটিলাইজ থেকে যায় ন্যাচারাল রিসোর্সগুলোর, এর কারণটা হচ্ছে ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি। আমাদের ক্যাপিটালটা কম, ক্যাপিটাল ডিফিসিয়েন্সি যেটা আমরা বললাম, মেশিনারি কম, আমাদের টাকা পয়সা কম, এবং টেকনোলজিতেও আমরা এত বেশি ডেভেলপ না, আমরা এত বেশি মেশিনারি আমরা ডেভেলপ করতে পারি না, বা ইম্পোর্ট করতে গেলে আমাদের অনেক অনেক বেশি ব্যয় করতে হয়, যেটা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না। আরেকটা আসি আমরা ল্যাক অফ বেসিক ইনফ্রাস্ট্রাকচারস, অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বুঝবো যে গুড রোড সিস্টেম, হাইওয়েজ, টেলিফোন সার্ভিসেস, তারপর আমরা কমিউনিকেশনস, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং আদার ইনফ্রাস্ট্রাকচার যদি বলি, আমাদের স্কুল কলেজ, আমরা যেটা বললাম যে মেডিকেল কলেজ বা এই জিনিসগুলা আমাদের কম ইনফ্রাস্ট্রাকচারগুলা, যে কারণে আমাদের ডেভেলপটা আরো স্লো হচ্ছে। আমরা যদি দেখি যে পার্সনস পার রেজিস্টার্ড ফিজিশিয়ান, অর্থাৎ গভর্নমেন্ট রেজিস্টার্ড ফিজিশিয়ান যদি দেখি আমরা 1724, একজন চিকিৎসক 1724 জন লোকের জন্য। ইটস নট এনাফ, একজন চিকিৎসক এতজন রোগীকে সার্ভিস দিতে পারবে না। সো আমাদের কি আরো বেশি চিকিৎসক দরকার এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা, সব ধরনের ইনফ্রাস্ট্রাকচারই আরো বেশি ওয়াইড করা যে দরকার, যেহেতু আমাদের পপুলেশন বেশি আমাদের, যে কারণে আমাদের ডেভেলপমেন্টটা ব্যাহত হচ্ছে। এখন দেখো বিসিএস সার্কেল অফ পভার্টি, আমরা জানি যে যারা দরিদ্র তারা আরো বেশি দরিদ্র হয়, কারণ তাদের কি ইনকাম কম থাকে, তার মানে তারা সেভিংস কম, ইনভেস্টমেন্ট কম, এগেইন ইনকাম কম। অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে যারা পুয়ার তারা বেটার লাইফ লিড করতে পারে না, সেই কারণে পড়াশোনা করতে পারে না, যে কারণে তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি কম থাকে, কাজ কম করে, ইনকাম কম, এগেইন এরা পুয়ার। তো এটা হচ্ছে ভিসিএস সার্কেল, অর্থাৎ দারিদ্র্যের দুষ্ট চক্র যেটাকে বলা হয়। এখানে নিচে দুইটা লাইনে দেখানো হচ্ছে, দেখো লো ইনভেস্টমেন্ট, লো প্রোডাকশন, লো ক্যাপিটাল, লো ইনভেস্টমেন্ট, এগেইন লো প্রোডাকশন, লো ইনকাম। তো এই যে সার্কেলটা থেকে হয়তো বের হয়ে আসা যাচ্ছে না, যে কারণে আমাদের ডেভেলপড
ডেভেলপমেন্টটা ওই হারে হচ্ছে না। সোশিও কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, আমাদের যে সামাজিক এবং সাংস্কৃতিক কিছু বৈশিষ্ট্য দেখো এখানে। ডিফারেন্ট কাইন্ডস অফ সোশ্যাল গ্রুপস রিসাইড ইন এ কান্ট্রি, দে ডিফার ইন টার্মস অফ রিলিজিয়ন, castes and creeds, cultures and customs, language and beliefs. Such social and cultural values have deep impact in the economy of a nation. May discordant social patterns in their economic life. মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের ধর্মে নিয়ে বা আমাদের কিছু রিচুয়ালস নিয়ে আমরা লেগে যাই, আমাদের যে কিছু হয়তো বা আমরা হারমোনিটা থাকে না আমাদের মধ্যে, যে আমাদের বিভিন্ন সোশ্যাল গ্রুপসের মধ্যে, কাস্টের মধ্যে, যে কারণে আমাদের সোশ্যাল আনরেস্ট হয়ে থাকে। তো ইট শুড বি মিনিমাইজ, আমাদের এটা মিনিমাইজ, সোশ্যাল যে পিস যেটা কম আমাদের দেশে, এটাও একটা বৈশিষ্ট্য ডেভেলপিং কান্ট্রি। ডুয়ালিস্টিক ইকোনমি, এখানে এটা বোঝাচ্ছে যে all these sectors of the economy have not been developed in developing countries. Employment opportunities or activities exists in the urban areas, whereas the traditional production method is used in the rural areas. Employment opportunities are less, hence these countries have dualistic economy, which results in various problems with formulating economic policies. আমরা দেখি যে আসলে পার্টিকুলার এরিয়াতে ডেভেলপমেন্টটা বেশি হচ্ছে, বেশি ইন্ডাস্ট্রিগুলোর অনেক ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ফোকাস হচ্ছে আরবান এরিয়াতে, যে কারণে মানুষ ওইদিকে রাশ থাকে মানুষের বেশি, যে কারণে পপুলেশন ডেন্সিটি বেশি, আমরা দেখছি যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বেশি। অন্যদিকে রুরাল এরিয়াগুলোতে ডেভেলপমেন্ট কম, বা ওইখানে হয়তো ইনভেস্টমেন্টটাও কম, যে কারণে এটাকে ডুয়ালিস্টিক ইকোনমি বলে, যে কারণে আমাদের ডেভেলপমেন্টটা ওই হারে হচ্ছে না। তো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং কান্ট্রিজ, আমরা যেটা এতক্ষণ বললাম যে কি এবং আমাদের বৈশিষ্ট্যগুলা কি। সাধারণত পরীক্ষায় থাকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সবসময় যে বৈশিষ্ট্য কি, বা কিভাবে তুমি আইডেন্টিফাই করতে পারো একটা ডেভেলপিং কান্ট্রিকে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা আরেকটা টপিকে যাই, যেটা হচ্ছে রোল অফ এগ্রিকালচার। ম্যাম এগুলো কি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ক্যারেক্টারিস্টিক হতে পারে? হ্যাঁ, আমরা বললাম যে লেস ডেভেলপ থেকে ডেভেলপিং কান্ট্রির ক্যারেক্টারিস্টিক্স। এখন রোল অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, আমাদের কৃষির ভূমিকাটা কি অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বা যে কোনো দেশের একটা অর্থনৈতিক উন্নয়নে, লাইক ডেভেলপিং কান্ট্রিজ, কৃষির ভূমিকাটা কি? আমরা যদি দেখি যেটা কৃষি কি, আমরা তো জানি এগ্রিকালচারটা কি। এগ্রিকালচারটা হচ্ছে যে আর্টস এন্ড সায়েন্স অফ ফার্মিং, অর্থাৎ যখন আমি কোনো কিছু প্রডিউস করে থাকি। Agriculture, which is predominantly the base of systems of economy in most of the underdeveloped countries, is the primary occupation of rural people. It is the primary because it supplies the basic necessities of human life, provides the basic inputs for industries, and in addition to this, supply the goods and for exports and other purposes. এটা হচ্ছে বেজ, আসলে যে কোনো একটা দেশের অর্থনীতির বেসটা হচ্ছে এগ্রিকালচার, এবং আমাদের দেশে হচ্ছে এগ্রিকালচারটা মেইন আমরা বলবো, যেহেতু আমরা এগ্রিকালচার বেসড কান্ট্রি। আমাদের অধিকাংশ লোক, till now 50% around people engaged in agriculture, 49 or 50%. তো আমরা যদি দেখি এখন যে ওই যে আমাদের কৃষিটা আমাদের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখে। আমরা যদি স্পেসিফিক কিছু পয়েন্টের মাধ্যমে এক্সপ্লেন করি তাহলে আরো বেশি সহজ হবে। দেখো এখানে বলা হচ্ছে সোর্স অফ লাইভলিহুড, অর্থাৎ আমাদের যে জীবনযাত্রার মান, জীবন চালানোর জন্য যে উৎস, সেগুলাকে আমাদের প্রোভাইড করে থাকে। ফার্স্ট আমরা আসবো যে আমাদের ফুড যেটা আসে সেটা এগ্রিকালচার থেকে আসে। ফুড, ফাইবার, আমরা র মেটেরিয়ালস ইন্ডাস্ট্রি, সেগুলো এগ্রিকালচার থেকে আসে। Most of the developing countries like Bangladesh depend on agriculture and allied activities for their livelihood. Agriculture provides the immense employment opportunities to the masses and assumes much significance when the growing working force doesn't come out of the yoke. অর্থাৎ এটা বেসিক নিডস গুলোর পাশাপাশি যে এমপ্লয়মেন্টের একটা সোর্স, এবং যেটার মাধ্যমে মানুষ তার জীবনযাত্রার মান বজায় রাখে, তো সেটা একটা মেজর সোর্স হচ্ছে এগ্রিকালচার। ইম্পর্টেন্স ইন দ্য কনটেক্সট অফ ফুড সিকিউরিটি। ফুড সিকিউরিটির কথাটার মানে হচ্ছে যে খাদ্য নিরাপত্তা, অর্থাৎ আমাদেরকে ফুড সাপ্লাই দিয়ে থাকে। এগ্রিকালচার ইজ দ্য বেসিক সোর্স অফ ফুড সাপ্লাই অফ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ওয়েদার আন্ডার ডেভেলপড, ডেভেলপিং অর ইভেন ডেভেলপড। আমরা যদি এগ্রিকালচার যদি কন্ট্রিবিউশনটা না থাকে তাহলে আমাদের ফুডের সমস্যা হয়ে যাবে।
ইঞ্জিন ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস সেক্টরস। আমরা একই সাথে বলছি যে এগ্রিকালচার আমাদের র মেটেরিয়ালস দিয়ে থাকে ফর ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরে। ফর এক্সাম্পল আমরা দেখি যে এখানে cotton, sugar, tobacco, non-edible oils are highly dependent on the production and productivity of the agriculture. ওই যে ইন্ডাস্ট্রি গুলা, কটন ইন্ডাস্ট্রি, সুগার ইন্ডাস্ট্রি, these are closely related to agriculture because the agriculture provides the materials, raw materials to these sectors. So it's called the engine for industrial and service sectors. ম্যাডাম পয়েন্টগুলো অ্যালাইড অ্যাক্টিভিটিস ওটা মানে কি? হ্যাঁ বলো। ম্যাডাম পয়েন্টগুলো অ্যালাইড অ্যাক্টিভিটিস ওটা মানে কি? Allied activities, allied, ম্যাডাম আবার বলো এটা প্রশ্নটা। এর আগেরটাতে প্রথম পয়েন্ট। এখানে জি ম্যাডাম। মানে ওই রিলেটেড, এগ্রিকালচার এবং ওই রিলেটেড এটার সাথে সম্পৃক্ত সকল ধরনের কাজ। তারপর দেখো এখানে আমরা বলবো ফর রোল ইন ফরেন ট্রেড এন্ড ড্রাইভ টু এক্সপোর্টস। রোল ইন ফরেন ট্রেড এন্ড ড্রাইভ টু এক্সপোর্টস, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য এবং এক্সপোর্ট রপ্তানিতে যে ড্রাইভটা, সেটাও কিন্তু এগ্রিকালচারের ভূমিকা। যেমন ধরো আমরা আইটেমস গুলো বলছি যে টি, স্পাইসেস, কটন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। আমরা অনেক সময় দেখি হাইড গুলো, চামড়া যেটা, সেটাও সাধারণত এক্সপোর্ট করা হয়। তার দ্য ট্র্যাডিশনাল আইটেমস অফ এক্সপোর্টস, they are produced in farms, not in the factories. Agriculture contributes in the building up of the foreign exchange reserve, and its contribution is so significant that it may reverse the terms of trade as well as the balance of trade of any country in which it plays that. আমরা যদি এগ্রিকালচার সেক্টরটাকে অনেক বেশি ডেভেলপ করতে পারি, আমরা যেটা বললাম যে মেকানাইজড করতে পারি, আমরা এর আগে মার্কেটিং এর কথা বললাম, এগ্রিকালচারাল মার্কেটিং, যে আমাদের যে প্রবলেম গুলো যদি সলভ করতে পারি, আমরা বাইরের দেশগুলোতে অনেক বেশি এক্সপোর্ট করতে পারবো। আমাদের ডিমান্ডটা মিট আপ করার পরেও সেক্ষেত্রে আমাদের ফরেন রিজার্ভটা বাড়বে। ইনভলভিং এগ্রি বিজনেস অ্যাক্টিভিটিস, আমরা মার্কেটিং এর কথায় আসছি আবার, যে এগ্রি বিজনেস অ্যাক্টিভিটিস এর সাথে এগ্রিকালচার অনেক বেশি ভূমিকা রাখে, যে কারণে অনেক এমপ্লয়মেন্ট হবে অনেক লোকের। ফর এক্সাম্পল আমরা জানি যে এগ্রিকালচার প্রোডাক্ট গুলার পেরিশেবিলিটি বেশি। এখন যদি ওই ক্ষেত্রে আমরা প্রসেসিং এ যাই, বা আমাদের যে লং সার্কুলার চেইন অফ মার্চেন্ট, ডিস্ট্রিবিউটর, অ্যাসেম্বলার, সাপ্লায়ার, ব্রোকার্স, এরা এই মার্কেটিং প্রসেস আসছে, তখন তাদেরকে একটা এমপ্লয়মেন্ট হবে। এবং এগ্রিকালচার কমোডিটিস আর ইউজড ইনপুটস ইন দ্য ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, আমরা যেটা বললাম যে এইভাবে employment হবে। এবং এগ্রি বিজনেস যারা আমাদের লিডার। আচ্ছা, তোমাদের কি এরপরে ক্লাস আছে? জি ম্যাম। কয়টায়? 11টা আছে, 12টায় আছে। 11টায় আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি আর আগাবো না আজকে। তোমরা প্লিজ চ্যাট বক্সে দিয়ে দাও, আইডি গুলা দিয়ে দাও। আর ম্যাম আমাদের কি আরো ক্লাস নেবেন? হ্যাঁ মানে আরো অবশ্যই, extra? তোমাদের হ্যাঁ এইখানে একটু বাকি থাকলো। তারপরে হচ্ছে তোমার ওই যে ব্যাংকিং ইন্স্যুরেন্স, ওটা পড়াবো। আর যদি কারো দরকার হয় ইন্ডিফারেন্স কার্ভ, ওটা আমি ক্লাস নিব। ম্যাম আমাদের কবে নেবেন? ম্যাম 3 3 তারিখ তারিখ থেকে তো থেকে আমাদের তোমাদের নতুন ক্লাস হচ্ছে। ইন্ডিফারেন্স কার্ভ তো অনেক কঠিন, এগুলো অনেকগুলো গ্রাফ দিয়ে আমরা পড়া লাগে, এগুলো কিভাবে করব? ক্লাস তো লাগবে এটা। না, এটা অনেক সহজ। শুনো, এই যে তোমাদের তাহলে আমার তো আরো 2-3টা ক্লাস লাগবে এখন। তোমরা ফাঁকে ফাঁকে দিও, যখন তোমাদের রুটিনের বাইরে যখন ক্লাস না থাকে। আমারও ক্লাস শুরু হচ্ছে 3 তারিখ থেকে বিভিন্ন লেভেলে। তোমাদের কি ওই রুটিন গুলা? ম্যাম 2 তারিখে ক্লাস নিতে পারবেন তো? শনিবারে ক্লাস নেন ম্যাম আমাদের। শনিবারে ম্যাম। শনিবারে? জি শনিবারে আমি 11টা নেন ম্যাম, 11টায়। না, 11টায় না শনিবারে ম্যাম। এই শনিবারে আমি একটু বিজি থাকবো। এই শনিবারটা একটু বিজি থাকবো। পরে কি বৃহস্পতিবারেও ক্লাস থাকবে তোমাদের রুটিনে? না ম্যাম, বৃহস্পতিবার না ম্যাম। না ম্যাম। তাহলে আমি বৃহস্পতিবার ধরে ধরে আমি শেষ করে দেবো 3টা ক্লাস নিয়ে। ওকে ম্যাম। তাহলে Okay, আজকে ma'am. পর্যন্ত থাক তোমরা। আর ম্যাম আগের দিনে পিডিএফটা এবার তাহলে দিয়ে দেন। পরে হ্যাঁ, নিতে আমি জি ম্যাম, পিডিএফটা দিয়ে দিন। কি দিব? ম্যাডাম লেকচার নোটটা? জি ম্যাম, ম্যাম, পিডিএফ আকারে দিয়ে দিন। ও ম্যাডাম আচ্ছা, ঠিক আছে। তোমাদের এই যে এটা সহ দিয়ে দিব। ঠিক আছে, ওকে ম্যাম। তোমরা একটু আইডি গুলা লেখো চ্যাট বক্সে। ম্যাম বৃহস্পতিবারে আমাদের গ্রুপ 9 এর প্র্যাকটিক্যাল ক্লাস হয় 10:30টা থেকে 12:30টার পর্যন্ত। এর আগে নিতে পারেন, মানে 10:30টার আগে। সমস্যা নেই, 10:30টার আগে নিব। যদি তাও বেশি প্রবলেম হয় শনিবার নিব, সমস্যা নেই। তবে এই শনিবারটা না। ওকে ম্যাম, ঠিক আছে? এই জি ম্যাম। প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল লাইবানি। তবে আমি সিলেবাস অবশ্যই শেষ করব আমরা সুন্দরভাবে।
এটা তো প্রায় শেষই, আর কয়েকটা পয়েন্ট বাকি ছিল। ম্যাম আমাদের তো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়নি না? না, সব গ্রুপ তো একসাথে ক্লাস নেওয়া হয়, সুতরাং এটা চিন্তা করতে হবে আর কি। আমার তাহলে বাকি আছে শুধু ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আর এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট। 2টা ক্লাসে হয়ে যাবে। আর বললাম না, যদি ইন্ডিফারেন্স কার্ভ নিতে হয় তাহলে হয়তো 3টা লাগবে আর কি। ঠিক আছে, আমি অবশ্যই ক্লাসগুলো শেষ করব, টপিকসগুলো। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, তোমরা করো, আইডি গুলো লিখো প্লিজ। ম্যাম আর সেকশন সি এর ইলাস্টিসিটি বাকি ছিল ম্যাম, ওইটা কি? ইলাস্টিসিটি বাকি থাকবে কেন? ম্যাম সেকশন বি তেও বাকি আছে ইলাস্টিসিটি, ইউটিলিটি। না না, তোমরা হয়তো ক্লাস করো নাই, ওটা পড়াইছেন তোমাদের স্যার। না আমি সেকশন সি বাকি আছে ইলেকট্রিসিটি। আরও যদি বাকি থাকে তোমরা জুইস স্যারকে ফোন দিবা, ঠিক আছে? উনি ওইটার দায়িত্বে ছিলেন ওই চ্যাপ্টারগুলো। কে ফোন দিয়ে বলবা যে স্যার আমাদের এই জিনিসগুলো বাকি আছে, আপনি প্লিজ কভার করেন, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা এইগুলো লেখো। তোমাদের কি সবার আইডি লেখা হয়েছে? জি মিস হয়ে গেছে।